সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে তাকে শ্রদ্ধা জানায়। রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা গানের সার্থক কম্পোজার হিসেবে তার কথাই সর্বাগ্রে মনে আসে। তিনি হলেন সলিল চৌধুরী, একাধারে গীতিকার, সুরকার। কী কথায়, কী সুরের আঙ্গিকে, যন্ত্র আয়োজনে প্রচলিত রীতিনীতি ভেঙে বাংলা গানকে নবদিগন্তের সন্ধান দিয়েছিলেন তিনি। পুরনোকে অস্বীকার করে নয়, ঐতিহ্য মেনেই তার অন্য পথে যাত্রা। ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে মানুষ। বাবা জ্ঞানেন্দ্র চৌধুরী পেশায় চিকিৎসক হলে গান বাজনার বিশেষ অনুরাগী ছিলেন। তবে সলিল চৌধুরী সবচেয়ে লাভবান হন দাদা নিখিল চৌধুরীর সঙ্গীতময় সান্নিধ্যে এসে। মিলন পরিষদ নামে অর্কেস্ট্রার দল ছিল তার। ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল কান। প্রথম থেকেই তার সঙ্গী ছিল বাঁশি। দারুণ বাজাতে পারতেন। ভালোবাসার জিনিস এই বাঁশির ব্যবহার তার গানে বিশেষভাবেই দেখা যায়। এছাড়া নানা যন্ত্রবাদনেই তিনি পারদর্শী ছিলেন। গত শতকের 4 দশকের প্রথম দিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রগতিশীল গণ আন্দোলনে সামিল হন সলিল চৌধুরী। যুক্ত হন ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে। বিনয় রায়, জ্যোতিরিন্দ্র মৈত্র, হেমাঙ্গ বিশ্বাসের গান তাকে সঙ্গীত রচনায় উদ্বুদ্ধ করে। এইভাবে গণসঙ্গীত রচনার মধ্যে দিয়েই তার গানের অঙ্গনে প্রবেশ। সলিলের কলমে একে একে উঠে এলো তেভাগা আলদনল নিয়ে, হেই সামালো হেই সামালো, ও আলোর পথযাত্রী, বিচারপতি তোমার বিচার, হাতে মোদের কে দেবে, আমাদের নানান, এরম কত না গান। নিছক স্লোগানধর্মী নয় তাঁর গান, বরং গানকে কম্পোজিশন হিসেবে সম্পূর্ণতা দেওয়ার এক সচেতন লক্ষ্য ছিল তার। পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে সঙ্গে দেশি মেলোডিকেও চমৎকারভাবে কাজে লাগিয়েছিলেন সুর রচনায়। সুর আঙ্গিক নিয়ে বিশেষ চিন্তাভাবনাও ছিল তার। রেকর্ডে তার যে গানটি প্রথম প্রকাশিত হলো তা হলো গণসঙ্গীত নন্দিত নন্দিত দেশ আমার ও নবারুণ রাগে। তবে চারদিকে নাম ছড়িয়ে পড়ল যখন হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ড করলেন কোনো এক গাঁয়ের বধূ। কাহিনীধর্মী গান, কাহিনী সঙ্গীত আগে জগন্নাথ মিত্রের কণ্ঠে জনপ্রিয় হয়েছিল চিঠি 7টি বছর আগে ও পরে। কিন্তু গাঁয়ের বধূ বিষয় সুর আঙ্গিকে একেবারে স্বতন্ত্র। তালফের তার বুদ্ধিদীপ্ত ব্যবহার রয়েছে। হেমন্ত মুখার্জি একে স্মরণীয় করে রাখলেন। সলিল চৌধুরী কয়েকজন কবির কবিতাকেও সুর দিলেন। কবি সুকান্তের অবাক পৃথিবী, রানার পরে ঠিকানা, সত্যেন্দ্রনাথ দত্তের পালকি চলে কথার সঙ্গে চমৎকার মেলবন্ধন ঘটালেন সলিল চৌধুরী তার অভিনব সুর ও ছন্দ বিন্যাসের মাধ্যমে। হেমন্ত মুখার্জি রূপকার, সার্থক রূপকার ছিলেন সেই সব গানের। সলিল হেমন্ত জুটির আরও কিছু স্মরণীয় গান, ধিতাং ধিতাং বলে, পথ হারাবো বলেই এবার, পথে এবার নামো সাথী, আমি ঝড়ের কাছে, দুরন্ত ঘূর্ণির, আমায় প্রশ্ন করে, শোনো কোনো একদিন ইত্যাদি গানগুলি। হেমন্ত মুখার্জি সম্পর্কে একটা কথা চালু আছে যে তিনি নাকি সহজ চলনের গানেই স্বচ্ছন্দ। সলিল চৌধুরীর গানের রূপায়ণ কিন্তু মোটেই সহজ নয়। স্বরের বিন্যাস, চকিত ওঠানামা এসব গলায় সাবলীলভাবে আনা বেশ কঠিন। হেমন্ত মুখার্জি অত্যন্ত সাবলীলভাবে তা রূপায়িত করেছিলেন। সলিল চৌধুরী মনে করতেন হেমন্ত না থাকলে তিনি এইভাবে উঠে আসতে পারতেন না। হেমন্ত মুখোপাধ্যায়ের গলাকে সলিল চৌধুরী বলতেন দেবকণ্ঠ। আবার হেমন্ত মুখার্জিও সলিল চৌধুরীর প্রশংসা করতেন সর্বত্র। তার কিংবদন্তি সুরকার সলিল চৌধুরী ও তাঁর প্রথম স্ত্রী সম্পর্কে অজানা কথা আপনাদের জানাই। অধিকাংশ মানুষই জানেন সলিল চৌধুরীর স্ত্রী ও কন্যা হিসেবে সবিতা চৌধুরী ও অন্তরা চৌধুরীর নাম। কিন্তু সলিল চৌধুরীর প্রথমা স্ত্রী জ্যোতি চৌধুরীর কথা কজন জানেন? তাঁদের 3 কন্যা, অলকা, তুলিকা আর লিপিকা। পরবর্তীতে তাঁদের ত্যাগ করে সলিল চৌধুরী ছাত্রী সবিতার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করতে বাধ্য হন। অত্যন্ত অর্থকষ্টের মধ্যেই জ্যোতি চৌধুরী 3 মেয়ে ও শাশুড়ির প্রতি কর্তব্য করে যান। আজ তারা সবাই সুপ্রতিষ্ঠিত। সলিল চৌধুরীর এই ঘটনা মেনে নিতে পারেননি সেই সময়ের অনেক সঙ্গীত পরিচালক ও শিল্পীরা। তার মৃত্যুর পর সবিতা চৌধুরী ও অন্তরা চৌধুরী কেরিয়ার আর সেভাবে এগোয়নি। কাউকে ছোট করা এই পোস্টের উদ্দেশ্য নয়। জ্যোতি চৌধুরীর প্রতি অবিচার হয়েছে।
বিবাহ পরবর্তী সময়ে সবিতা চৌধুরী প্রথমা স্ত্রী ও সন্তানদের প্রতি সলিল চৌধুরীকে কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে দেননি। কলকাতায় ভবানীপুরে নামী পরিবারের মেয়ে ছিলেন জ্যোতি চৌধুরী। একসময় বাড়ির অমতে বিয়ে করেন উদীয়মান সুরকার সলিল চৌধুরীকে। ভালোবাসার মানুষটির জন্য পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সংকোচ বোধ করেননি। এরপর স্বামীর জীবনে দ্বিতীয় নারীর আগমনে তাকে ছেড়ে চলে আসেন। একা হাতে মানুষ করেন 3 মেয়েকে। অসমে আদি বাড়ি ছিল সলিল চৌধুরী। সেখান থেকে দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন তিনি। সেখানেই ছিল জ্যোতি দেবীর পিসির বাড়ি। জ্যোতির পিস্তুত দাদাদের সঙ্গে সখ্যতা ছিল সলিল চৌধুরী। সেই সূত্রেই দুজনের আলাপ থেকে প্রেম এবং পরিণয়। তাদের সম্পর্কের পথ চলাটা শুরু থেকেই ছিল অমসৃণ। শূন্য থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সলিল চৌধুরী। তাকে জামাই হিসেবে মেনে নেয়নি জ্যোতির পরিবার। সেসবের পরোয়া না করে সলিল চৌধুরীকে বিয়ে করেছিলেন জ্যোতি দেবী। এরপরই দুজনে পাড়ি দেন মুম্বাই। সেখানে সুরকার হিসেবে একটু একটু করে থেকে নিজেকে প্রতিষ্ঠা করেন সলিল চৌধুরী। যুবক বয়সে তার কাজের অনুপ্রেরণা ছিলেন জ্যোতি দেবী। প্রতিটা ক্ষণে ছায়ার মতো স্বামীর পাশে থাকতেন তিনি। শুরুর দিকে অনটন থাকায় সংসারের হাল ধরেছিলেন জ্যোতি দেবী। অঙ্কন শিল্পী হিসেবে বহু প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন। শয্যাশায়ী হয়েও হাতে পেন্সিল ধরে ভাবনাকে অবলীলায় ফুটিয়ে তুলতেন ক্যানভাসে। উপার্জনের অর্থ দিয়ে ভালোবাসার নীড় গড়েছিলেন। নাম রেখেছিলেন সুরছায়া। স্বামী সন্তানদের নিয়ে সংসার পেতেছিলেন সেইখানে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। সবিতার সঙ্গে পরবর্তীকালে সম্পর্কে জড়ান সলিল চৌধুরী। এরপরই সন্তানদের নিয়ে স্বামীর সংসার ছেড়ে সরে আসেন অঙ্কন শিল্পী। 3 মেয়েকে নিয়ে বাংলো ছেড়ে বান্দ্রার ফ্ল্যাটে থাকতে থাকেন জ্যোতি দেবী। একসময় সলিলের মাও তার কাছে এসে থেকেছেন। শাশুড়ির দেখভাল করতেন তিনি। সলিলের সঙ্গে সংসার ভাঙলেন। স্বামীকে নিয়ে প্রকাশ্যেও কোনো তিক্ত মন্তব্য করেননি এই অঙ্কন শিল্পী। সলিল চৌধুরীর প্রয়াণে 27 বছর পর চলে গেলেন তার প্রথম স্ত্রী জ্যোতিও। পরিবারের কাছে রেখেছিলেন অজস্র স্মৃতি। আসলে প্রেমে মানে না কোনো বারণ। তাই প্রেমের টানে অনেক ঘর ভেঙে হারিয়ে যায় অনেক পুরনো ভালোবাসা। শিল্পীরা একটু আবেগপ্রবণ হয়ে থাকেন। তাদের মন হয়তো একটু বেশি সংবেদনশীল। তাই মান অভিমান, প্রেম অপ্রেমের দোলা ও হয়তো বেশি দোলায়িত করে তাদের। একইভাবে ঘর ভেঙেছিল গীতা দত্ত ও গুরু দত্তের। তারপর গীতা ও গুরু দত্ত শেষ হয়ে গেছেন অকালে। সলিল চৌধুরী কালজয়ী স্রষ্টা। তাকে কোনোভাবে আঘাত করা বা সম্মান করা এই ভিডিওর উদ্দেশ্য নয়। তার জীবনের এক অজানা অধ্যায়, তার প্রথম প্রেমকে নতুন করে জানাই। শিল্পীরা ভালো থাকুন, তারা চির নমস্য। তাদের সৃষ্টিও অসীম। নমস্কার।